ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় ৮০০। হামলা জোরদারের নির্দেশ ট্রাম্পের। ইরানের পাল্টা হামলা অব্যাহত। হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল। ১ মাস বাড়ানো হয়েছে কাতারের ভিসার মেয়াদ। ঢাকার ২ সিটির পান শূন্য। প্রধানমন্ত্রীর শরণাপন্ন ২ প্রশাসক। মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থার নির্দেশ তারেক রহমানের। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন আর ২ কমিশনার। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল হাইকোর্টের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও রুল। দেখছিলেন ক্রাউন সিলেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। চতুর্থ দিনের মতো চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। মঙ্গলবার তেহরানের প্রেসিডেন্ট ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া হিজবুল্লাহদের দমনে লেবাননের রাজধানী বৈরুতেও চলছে ইসরায়েলি হামলা। ইরান ও লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা ৭৮৭ ছাড়িয়েছে। ৩ থেকে ৪ সপ্তাহ ইরানে হামলা চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে ইরানের পাল্টা হামলাও। ইসরায়েলের পাশাপাশি সৌদিতে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এবং দুবাই ও কুয়েতে মার্কিন সেনাদের উপর মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এতে এ পর্যন্ত নিহত হয়েছে ৬ মার্কিন সেনা ও ১০ ইসরায়েলি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত ৯৬ জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে ৪ সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে ২ দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ১৫টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে। অন্যদিকে আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম ও কুয়েতের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় অপেক্ষার কথা জানাচ্ছেন মেজবা রহমান। হাতে বোর্ডিং পাস, চোখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা, কখন আকাশে উড়বে ফ্লাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে হঠাৎ করেই বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, কেউ বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন। এখানে জানতে পারলাম যে আমার ফ্লাইট মিস, দুবাই এলএস আছি নাকি, এটা মিস হয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ শেষ, নতুন করে আমি টিকিট কাটে যাওয়ার লাগতেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে উদ্বেগ আর হতাশার চিত্র। এত দ্রুত খবর দিছে, তাড়াতাড়ি আসেন, 5টায় ফ্লাইট, ঠিক আছে। এখন ভিতরে ঢোকার পর বলতেছে না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকাল 5টা 45-এ। এখন আমরা সারাদিন এই ঘুরতেছি, এটা ভোগান্তি না।
2 দিন আগে নিয়ে আসছে, বলছে কালকে বেলা ভোর 5টায় ফ্লাইট হবে। আমাদের রুমের ব্যবস্থাও নাই, কারণ তো রোজ সময় খাওয়া দাওয়ার হিসাব তো আমরা করছি না। প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি। অনেকেই বলছেন নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। আগামী মেয়াদ আছে আপনার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এবার এসে 1 মাস আছে। আর এখন কি করবো, এখন নিজের মাথায় কাজ করতেছে না। এখন দেশের যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আমি সেখানে অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা বলছে আমাদের কিছু করার নেই। এখন তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়। 5 তারিখে ছেলে ঢুকতে না পারলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টিকিট কিনছি, আমরা টাকা দিয়েই কিনছি, তো সেই টিকিট আমাদের হয়রানি করতেছে। আপনারা না গেলে টাকা ক্যান্সেল হয়ে যাবে বা আপনি যাইতে পারবেন না, মানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি উপরে পড়তে হচ্ছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ও 2টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট আজ সকাল 8টায় বিমানবন্দরে অবতরণ করে যাত্রীদের নিয়ে পরে মাস্কাটে গেছে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা ফ্লাইটটি সকাল 8:45টায় চট্টগ্রামে অবতরণ করে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়েছেন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফান্ডে টাকা নেই, ফলে দুশ্চিন্তায় নবনিযুক্ত 2 প্রশাসক। সংকট সমাধানে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতিবাচক মনোভাব নিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন সরকার প্রধান। এদিকে শিক্ষার্থী, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেল সেবায় 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 10 মার্চ করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সিকান্দার রেপানের। দিনের কার্যসূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটির বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন করাইল বস্তি। ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূরপাল্লার ট্রেন ও মেট্রো রেলে বিশেষ সুবিধা নিশ্চিতের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। তবে দিনের সবচেয়ে আলোচিত বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সাথে ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, আগের প্রশাসকরা ফান্ডে তেমন কোনো টাকা রেখে যাননি, ফলে এই মুহূর্তে রুটিন কাজগুলো চালিয়ে নেওয়া দুষ্কর। যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। ফান্ড নেই, 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা।
13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বচ্ছতা, বিবেকবোধ ও দায়বদ্ধতার সঙ্গে রোগীদের যত্ন নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর শাহবাগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হাসপাতাল আর পুলিশের কাছে মানুষ নিরাপদ মনে করে। এ সময় ডাক্তারদের স্বচ্ছতা, বিবেকবোধ নিয়ে মানুষের প্রতি চিকিৎসার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, শুধু দেহের নয়, মনের শান্তির জন্য কাজ করতে হবে। এ সময় দেশ, সরকার ও তার নিজ দলের নেতাকর্মীরা দেশ উন্নয়নে কাজ করতে পারে সেজন্য দোয়া করেন। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা। ওয়েস্টার্ন বিশ্বে আমি কথাটা বারবার বলেছি, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন আর দুই কমিশনার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্র জমা দেওয়া কমিশনার দুজন হলেন মিয়া মোহাম্মদ আলী, আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। কি কারণে পদত্যাগ করলেন? এটা ব্যক্তিগত কারণ, আর এটাই উচিত। এটা এখন নতুন সরকার এসেছে, নতুনভাবে আবার কমিশন পুনর্গঠিত হবে। জি, ধন্যবাদ, দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের এই জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না, বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের। হ্যাঁ, আমি করে এসেছি। আপনি গাড়িতে দেখুন ফ্ল্যাগ নাই। হ্যাঁ, তিনজনই। আমরা জানি না, এগুলো ঠিক না। এগুলো ঠিক না বাবা, এগুলো ঠিক না, এগুলো রিউমার। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই আদেশের ফলে সংসদের প্রথম অধিবেশনের আগেই জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে গেল বলে জানান রিটকারীর আইনজীবী। আহমেদ সরারের রিপোর্ট। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সেই রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে, এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। তার মতে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা থাকলে তা হবে দ্বিচারিতা। আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। তবে এই যুক্তি মানতে নারাজ রিটকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না,
আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। রুলের শুনানি ছাড়া এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে কিনা সেটি দেখবেন বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না, তারপরে এই ব্যাপারটি আমরা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া 8 বছরের শিশু শিক্ষার্থী জান্নাতুল নিসা ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রবিবার সকালে শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা। এদিকে আলোচিত ইরা হত্যাকাণ্ডের ঘটনায় মাহবুব নামে একজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শিশুটিকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালী কেটে ফেললেও শিশুটি যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকদের কাছে এসে বাঁচার আকুতি জানায়। কাজ করতেছিলাম, কাজ করার সময় মানে এসকালেটর ওই মেয়েটা আসি গলা কাটা অবস্থায়, আহত অবস্থায় এসকালেটর ড্রাইভারের সামনে আসি দাঁড়াইছিল। এখন দাঁড়ানোর পর ওই এসকালেটর ড্রাইভারটা আমাদেরকে ডাক দিছিল, আমরা 3 জনকে ডাক দেওয়ার পরে তারপর আমরা যাওয়া দেখি কি ওই মেয়েটার গলা দিয়ে রক্ত পড়তেছে, আর কথা বলতে চাচ্ছি কিন্তু কি কথা বাইরে হচ্ছে না, গলা দিয়ে বাতাস বাইরে হচ্ছে। তারপর আমরা তাড়াতাড়ি করে এখানে আমাদের বালুর গাড়ি ছিল, ওই ট্রাকে করে নিয়ে গেছি হসপিটাল থেকে মানে ওখান থেকে তারপর চকবাজার নিয়ে গেছি। চকবাজার থেকে ওখানে ওদের পরিবার ছিল, পরিবার হাতে তুলে দিই, তারপর আমরা এখানে থানায় চলে আসছি। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। বোনের এমন মৃত্যুর খবরে তার ভাই ভাবি বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান শিশুটির চাচা। তারা প্রশাসনের কাছে খুনির মৃত্যুদণ্ড দাবি করেছেন। সপ্তাহের মধ্যে 2-3 দিন ওদের ভাড়া বাসা থেকে ওর দাদার বাড়িতে আসে। ওদের ভাড়া বাসা থেকে ওর দাদার বাড়ির মানে দূরত্ব হলো প্রায় 15 থেকে 20 মিনিটের পথ, একটা দীর্ঘ পথ। তো প্রতিদিন যেহেতু আসা যাওয়া করে, তো জিনিসটা ওদের কাছে একটা অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ হয়ে গেছে। তো যার কারণে ওই দিন ঘটনার দিন সকালে ওর দাদার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। তো ওর মাকে বলছিল মানে দাদার বাড়িতে যাবে, তো পরবর্তীতে ওর মাও মনে করছে কি ওর দাদার বাড়িতে গেছে। আমাদের মানে তীব্র আশা আকাঙ্ক্ষা যেটা থাকবে, এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত সহকারে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, যাতে দৃশ্যমান একটা শাস্তি দিলে পরবর্তীতে এসব অপরাধ লাঘব হবে। এদের শাস্তিটা দেখে যেন বাকি অন্য কোনো মানুষ এরকম ঘটনা করতে না পারে, কারণ বিষয়টা বুঝতে হবে একটা 7 বছরের মাসুম বাচ্চার সাথে এরকম একটা ঘটনা, মানে এটা খুব দুঃখজনক। এই ঘটনায় 1 মার্চ রাতে শিশুটির মা সীতাকুণ্ড থানায় অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বর্তমান পরিস্থিতিতে মার্চ মাস পর্যন্ত জ্বালানি খাতে তেমন সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি মাথায় রেখে সরকার জ্বালানি নিরাপত্তা জোরদার করছে। বাংলা ভিশনকে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। ঠিক আছে, আচ্ছা। তবে মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। ঠিক আছে, যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হলে আমাদের জন্য সমস্যা হতে পারে? অবশ্যই সব দেশের জন্য, শুধু বাংলাদেশ না, সবাই এফেক্টেড হবে এটাতে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক
সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার উপর চরম আঘাত। বক্তারা বলেন, পবিত্র রমজানে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করতে আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয়। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলে এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট পাবেন। সার্ভারের উপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুইটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। এছাড়া যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। 3 মার্চ মিলবে 13 মার্চের অগ্রিম টিকিট। এছাড়া 4, 5, 6, 7, 8 ও 9 মার্চ যথাক্রমে বিক্রি করা হবে 14, 15, 16, 17, 18 ও 19 মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। মহান 21শে বইমেলায় ষষ্ঠ দিনে নতুন বই এসেছে 65টি। এ নিয়ে এখন পর্যন্ত মেলায় 201টি বই এসেছে। দর্শকের উপস্থিতি আশানুরূপ না হলে কিছুটা বেড়েছে। 26 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা শেষ হবে 15 মার্চ। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী অমর 21শে বইমেলা শুধু বই কেনা বেচার স্থান নয়, এটি লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলা। কিন্তু এবার রোজার সময়সূচির কারণে অনেকেই ইফতার ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যস্ততায় মেলায় আসতে পারছেন না। বিকেলে মেলায় ঘুরে দেখা যায় স্টলগুলোতে বিক্রেতারা অপেক্ষায় বসে আছেন পাঠকের। সার্বিক বিক্রি প্রত্যাশার তুলনায় কম। ক্রেতা আসছে কিন্তু তেমন বেচা কিনা কম, দেখতেছে, ঘুরতেছে। অন্যান্য বার থেকে এবার একটু কম বেচা কিনা। অন্য বছরের তুলনায় এবার অনেক কম বিক্রি হচ্ছে। আসলে এবার যে মেলায় যে যারা পাঠকের সংখ্যা অনেক কম। এখন পর্যন্ত আমাদের বিক্রি হয়তো 5-6টা বই এরকম হয়েছে আর কি বিক্রি। আমার গল্প, আপনার প্রকৃতি, আবেগ, কষ্ট, দুঃখ এই সব মিলিয়ে। তবে মেলায় যেটুকু প্রাণ তা মূলত তরুণ পাঠকদের জন্যই। বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ইফতারের আগে বা পরে মেলায় আসছেন। কেউ কিনছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ খুঁজছেন গবেষণাধর্মী বই। এই বই কিনলাম, আরও কিনবো। প্রতি বছরই আসি, যত কষ্টই হোক। বই কেনা ওদের খুব আগ্রহের বিষয়। মেলার যে একটা রব একটা সাজ একটা ভাব থাকে, ওই ভাবটা নাই। আর আসলাম মাত্র, দেখলাম মাত্রই এন্ট্রি নিছি, তো এই জন্য এটা ইসলামিক বইগুলো এখানে দেখতেছি। মাঝে মধ্যে আসা, প্রত্যেক বছর হয় না আসা, কিন্তু এই বছর আসলাম এই হোলি উপলক্ষে। রমজানের সংযম আর আধ্যাত্মিকতার আবহে কিছুটা নীরব হলেও বই প্রেমীদের হৃদয়ে বই মেলার আবেদন অটুট। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজান 13তম দিন আজ। রাজধানীর অন্যান্য ব্যস্ত এলাকার মতো অভিজাত এলাকা বনানীতেও জমে উঠেছে ইফতার বাজার। বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টেও ইফতার উপলক্ষে নানা আয়োজন করেছে। পরিবার পরিজন বন্ধুদের নিয়ে নিরিবিলিতে ইফতার করতে অনেকেই বেছে নেন অভিজাত এসব রেস্টুরেন্ট। আরফিন শাওনের রিপোর্ট। ঐতিহ্যবাহী বাঙালি খাবার থেকে শুরু করে মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল নানা রকমের খাবারের সমৃদ্ধ ইফতারের বুফে মেনু। সেই সাথে রয়েছে বিভিন্ন ফল, সালাদ সহ বিভিন্ন ধরনের পানীয়, ডেজার্ট। লাইভ সেকশনে নানা রকমের কাবাব। রাজধানীর 4 স্টার রেস্টুরেন্ট গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্কের ইফতার আয়োজনের চিত্র এটি।
ব্যস্ততম রাজধানী শহরে ইফতার আয়োজনে যারা একটু প্রশান্তি আর ভিন্নতা পেতে চান তাদের অনেকেই বেছে নেন অভিজাত এসব রেস্তোরাঁ। ইফতারের পর ডিনারও সেরে নেন এখানেই। পরিবার নিয়েও স্বস্তিতে ইফতারের জন্য আসেন অনেকে। ইফতারের জন্য আর কি বাসায় চলে যেতে হয় সবসময়, তো আমরা প্ল্যান করেছি যে একদিন আমরা সবাই এক জায়গায় যাবো, খাওয়া দাওয়া করবো, কিছু গল্প আড্ডা করবো। আর এখানে একটা অফারও ছিল, সো আমরা সবাই জন্য প্ল্যান করলাম যে নিয়ারেস্ট বেস্ট প্লেস কোনটা। সব টাইপের ফ্যাসিলিটিস এখানে পাচ্ছে, এই জন্য আর কি রেস্টুরেন্টটা চুজ করা হয়। ওনারা যে এনভায়রনমেন্টটা আর যে ফুড কোয়ালিটিটা প্রোভাইড করতেছে সেটা আসলে এই বাজেটে ওর্থ ইট। বাজেট ফ্রেন্ডলি কোনো বাফেটে যেতে চাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে, আই থিঙ্ক ইটস আ গুড প্লেস। এদিকে রোজাদারদের কথা চিন্তা করে স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে মেনু সাজানোর চেষ্টার কথা জানালো কর্তৃপক্ষ। বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। ইফতারের প্রাইস হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান ৫,১৭৫ টাকা, বাই ওয়ান গেট ওয়ান ৫,১৭৫ টাকা এবং বাই ওয়ান গেট টু একই প্রাইস ৫,১৭৫ টাকা উইথ দ্য সিলেক্টেড ব্যাংকার। সো প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে, সো আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন। প্রতিদিন আমাদের মেনু চেঞ্জ হয় এখানে। তো এখানে যেমন আজকে আমাদের রয়েছে মাটন তেহারি, তারপর চিকেন খাপসা, বিফ ভুনা, মাটন রেজালা, এছাড়া ভেজিটেবল কর্নার রয়েছে, এছাড়া সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, ফ্রাইড রাইস চাইনিজ সেকশন থেকে রয়েছে এবং কন্টিনেন্টাল কিছু ফুডও আমাদের রয়েছে। পুরো রমজান মাস জুড়ে ইফতার বাজারের আয়োজন রয়েছে এখানে। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় ৮০০, হামলা জোরদারের নির্দেশ ট্রাম্পের। ইরানের পাল্টা হামলা অব্যাহত, হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল, ১ মাস বাড়ানো হয়েছে কাতারের ভিসার মেয়াদ। ঢাকার ২ সিটির পান শূন্য, প্রধানমন্ত্রীর শরণাপন্ন ২ প্রশাসক। মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থার নির্দেশ তারেক রহমানের, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন আর ২ কমিশনার। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল হাইকোর্টের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও রুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।